সরলা, ও সরলা, আজকাল থাকিস কই? তোকে তো আর সেভাবে দেখাই যায় না। কোথাও গিয়েছিলি নাকি? সুনিতা বৌদি, কোথাও যাইনি গো। মায়ের শরীরটা বেশি ভালো না, তাই বাড়িতেই কাজ করি আর মায়ের দেখাশোনা করি। তাই তো বলি, তোকে আর আগের মতো উঠোনে বা পুকুর পাড়ে গল্প করতে দেখি না কেন? সবই কি তোকে একলাই করতে হচ্ছে? হ্যাঁ গো বৌদি, বাবা মারা যাওয়ার পর মাই সব করেছে। ক্ষেতের কাজ, সংসার আর আমাকে বড় করার সাথে সাথে অনেক কিছুই একলা হাতে সামলেছে। এখন আর মায়ের শরীর চলে না, সংসারে তো আর অভাবও শেষ হয় না। আহারে, তোর বয়সটা তো আনন্দে কাটানোর কথা, অথচ সংসারের দায় তোর কাঁধে এসে পড়েছে। অভাবী সংসারে আনন্দ কোথায় গো বৌদি? তবে তাও যতটা পারছি চেষ্টা করছি মাকে সুস্থ করে তুলতে। হাল ছাড়িস না সরলা, সব একদিন ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর মন শক্ত রাখ। ঈশ্বরের দয়া হলে মা একদিন ঠিকই ভালো হবে। আশীর্বাদ করো গো বৌদি। তা তোদের সংসার এখন চলছে কি করে? এই এর বাড়ি ওর বাড়ি কাজ করে যা পাই তাই দিয়েই চলছে। আহারে, তোর মা তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন। এবার বোধহয় সেই খাটুনির ভারে শরীরটা ভেঙে গেছে। হ্যাঁ গো বৌদি, ডাক্তার দেখানোরও টাকা নেই, তাই বিশ্রামে রেখে যতটা ভালো রাখা যায় রাখছি। সবকিছুতেই তো টাকার দরকার। গরিবের সবচেয়ে বড় অভাবটাই এই টাকা। ঠিক বলেছ, তবে হাল ছেড়ে দিলে চলবে না বৌদি। যে যেমন আছে সেভাবেই লড়ে যেতে হবে। তুই যে এত ছোট বয়সে এত বড় বড় কথা বলতে শিখেছিস, তোর ভেতরে যে সাহস আছে সেটা দেখে অবাক হই। সাহস না হলে সংসার টিকবে কিভাবে বলো বৌদি? আরে মাসি, তুমি? তপন দাদা, হঠাৎ তোমরা কিছু না জানিয়ে এলে যে? আরে বোকা মেয়ে, কুটুম আসলে খবর দিয়ে আসে নাকি? অনেক দিন হলো দেখা হয় না, দিদির জন্য মনটা কেমন কেমন করছে, তাই চলে এলাম। হ্যাঁ রে সরলা, পথ অনেকটা হেঁটে এসেছি, জলদি কিছু খেতে দে দেখি। ও দাদা, একটু সময় দাও গো, আমি এই ভাত বসিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। দেখো তুমি। মা সরলা, এরা তো হঠাৎ এসে পড়লো, এদের এখন আমরা কি খাওয়াই বলতো? আমাদের ঘরে তো এবেলা খেয়ে ও বেলার ভাতটুকুও নেই। এত ভেবো না তো মা, কুটুম বাড়ি এসেছে, এটা তো আনন্দের কথা, কিছু একটা ব্যবস্থা হবে। বাপরে, তোদের ঘরটা একেবারে শূন্য হয়ে গেছে মনে হচ্ছে রে দিদি। তবু তোরা মুখে কত সুন্দর হাসি ধরে রেখেছিস। আমি হলে তো এত অভাবে দম আটকেই মরে যেতাম। না মাসি, আমরা ভালো আছি, তুমি বসো, আমি একটু ভেতরে যাই, দেখি খাবারের একটা ব্যবস্থা করি। কি করবি রে মা, ঘরে যে শুধু চাল আছে। থাক না মা, যা আছে তা দিয়েই রান্না হবে। অতিথি এলে পেট ভরুক না ভরুক মন ভরাতে হয়। তুমি বসে গল্প করো, আমি ভাত বসিয়ে দিয়ে কটা কচু শাক তুলে আনি। কচু শাক দিয়ে ভর্তা আর গরম ভাত দারুণ হবে। ঠিক আছে রে মা, তাই কর। ও মা, সুনিতা বৌদি বলছিল কাকিমা নাকি আবারও বিরিয়ানির ব্যবসা শুরু করবে, তুমিও করবে নাকি? করা তো লাগবেই রে মা, মাসখানেক ধরে তো ঘরেই পড়ে আছি, বিরিয়ানি রান্নার সব কিছু ঘরে নেই, আবার নতুন করে সব কিনতে হবে যে। মা, ঘরে তো তোমার ব্যবসার কিছু টাকা জমানো আছে, ওগুলো দিয়েই কিনে নেবক্ষণ, কিন্তু তুমি পারবে? পারবো না কেন? আগে দেখিসনি আমাদের দোকানে সবাই বিরিয়ানি নিতে আসতো। কিন্তু মা, বৌদি বলছিল মিনতি কাকিমা নাকি শহর থেকে কি সব জিনিসপত্র এনেছে, সেগুলো বিরিয়ানিতে দিলে অনেক ঘ্রাণ হয়। ঘ্রাণে কি হয় রে মা, আসল জিনিস তো স্বাদে। তোর মা কিন্তু ঠিক বলেছে রে সরলা, দিদি রাতের বিরিয়ানির যে স্বাদ হয়। ঠিক আছে মা, আমি কাজে যাচ্ছি, তোমরা গল্প করো। উফ, আসবার পর থেকে এ ঘরে টাকার গন্ধ পাচ্ছি। সরলা আর তার মা এ টাকায় দোকান দেবে, ব্যবসা করবে, অথচ আমি ফকির হয়ে থাকবো। আমি তো হাতে এক পয়সাও পাই না,
আমি যদি টাকাটা নিয়ে নিই শহরে গিয়ে নিজের কাজ শুরু করতে পারবো। ওই তো বাক্সটা, হ্যাঁ এটার কথাই তো তখন সরলা মাসি বলছিল। চাবিও নিয়ে এসেছি মাসির বালিশের তলা থেকে। এই টাকা দিয়ে হবে আমার ভাগ্য পরিবর্তন। 1,000-5 টাকা তো আছেই, এই টাকা দিয়ে বেশ কিছুদিন আরাম আয়েসে চলে যাবে। মা, কিছু একটা শব্দ হলো মনে হচ্ছে। সারাদিন খাটাখাটনি শেষে একটু ঘুমোতে আসিস, ঘুমের মাঝেও এদিকে নজর যায় তোর। কোনো শব্দ হয়নি রে মা, তুই ঘুমা। ঠিক আছে মা, তোমার কিছু লাগলে আমাকে ডাক দিও। আমার অনেক ঘুম পেয়েছে, চোখ খুলতে পারছি না। ও সরলা, সুধার হাঁটার ভঙ্গি দেখলি? দেখে মনে হচ্ছে একেবারে যেন বুড়ি ঠাকুমা নামছে পুকুরে। বৌদি, তুমি অমন করে খোঁটা দাও কেন গো? জানোই তো আমার পায়ে একটু সমস্যা আছে। সাবধানে জলে নামিস রে সুধা, কাল তো কাদা পিছলে পড়ে গিয়েছিলি, আজ আবার যেন সে কাণ্ড না হয়। কিরে সরলা, আজ সকালে কিছু খাসনি নাকি? এভাবে পড়ে গেলি যে? কিছুই খাইনি গো বৌদি, বাড়িতে মেহমান এসেছে, তাদের কোনো মতে খেতে দিতে পারছি, নিজেদের খাওয়ার চিন্তা নেই গো। আহারে, সেজন্যই বেচারি এভাবে পড়ে গেল। বলি ও সরলা, তোর কোমর ঠিক আছে তো? আরে থামো না এবার, এত হাসাহাসি করো না তো, আমার কিছুই হয়নি। ও বৌদি থাক, আর কিছু বলো না। সরলা দেখছো না লজ্জায় কেমন লাল হয়ে গেছে। হয়েছে, হাসাহাসি শেষ, এবার গোসল করে যে যার বাড়ি যাও, আমিও যাই, আমার আবার ঢের কাজ বাকি আছে। কাজ বাকি নাকি পালিয়ে যাচ্ছিস? ও বৌদি, সরলাকে ছেড়ে দাও এবার, বেচারির আসলেই বাড়িতে অনেক কাজ আছে গো। কি কাজ রে? আমাদের কি বাড়িতে কাজ নেই? আমার শাশুড়িকে তো জানিসই, কি জিনিস নিয়ে আমি সংসার করি বুঝবি না তোরা। তা যা বলেছ গো বৌদি, বাপরে, রোজ সকালে আমার মিনতি কাকিমার গলার আওয়াজ শুনে ঘুম ভাঙে। তাহলে এবার বোঝো আমি কিভাবে থাকি। বৌদি, আজ থেকে শুনলাম তোমাদের বিরিয়ানির দোকান আবার খুলছে। হ্যাঁ রে, শহর থেকে আমার শাশুড়ি তো অনেক জিনিস এনেছে, সেগুলো দিয়ে নতুন স্টাইলের বিরিয়ানি রান্না করবে নাকি। আমি যাই গো বৌদি, তোমরা গল্প করো। মা, ও মা, এ কি সর্বনাশ হয়ে গেল গো মা? ব্যাগটা ফাঁকা, কোনো টাকা নেই। আমি যেখানে টাকা রেখেছিলাম সেখানে কিছুই নেই গো মা। কি বলছিস? টাকাগুলো কই গেল তবে? এতদিন ধরে জমানো সব টাকা আমার, কিভাবে আমি দোকান সাজাবো এবার? আরে এত হইচই করছিস কেন? হয়তো অন্য কোথাও রেখেছিস, মনে নেই, ভালো করে খুঁজে দেখ, ঘর থেকে তো আর টাকাগুলো আওয়া হয়ে যাবে না। না গো মাসি, আমি কোনো ভুল করিনি, টাকাগুলো ওখানেই ছিল কাল রাতে, আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখলে টাকাগুলো গেল কই? আর তোদের নাকি নুন আনতে পান্তা পুরোয়, তোরা এত টাকা পেলি কোথায়? এগুলো আমার মায়ের কষ্টের টাকা মাসি, মায়ের বিরিয়ানির দোকান ছিল, সবাই জানে, সেই দোকানের টাকা এগুলো। এখন আমরা কি দিয়ে দোকান শুরু করব বলো? আমি কি করে বলি সরলা? তুই এমন ভাবে বলছিস যেন টাকাগুলো আমি চুরি করেছি। দিদি, তোমার মেয়ের কথা শুনতে পাচ্ছ? আরে তপন কোথায়? দুপুর গড়িয়ে গেল, তপন দেখি ফিরল না। তোকে কিছু বলে গেছে পিয়ালি? তাই তো, সকালে তপন দাদাকে ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, এখন আবার কোথাও নেই। মাসি, তুমি কিছু মনে করো না, আমার মনে হচ্ছে টাকাগুলো তপন দাদা নিয়েছে। সরলা, এ কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? আমার ছেলেকে সন্দেহ করছিস? নিজের মাসির ঘরে ও এমন করতে পারে নাকি? পিয়ালি, আমি তোকে কিছু বলছি না, তুই তোর ছেলেকে এনে দাঁড় করাস, সব পরিষ্কার হয়ে যাবে। আমার এত কষ্টের টাকা, না খেয়ে পড়ে থাকি, তবুও এই টাকা নষ্ট করিনি। তপন দাদা কাজটা মোটেও ঠিক করলো না মাসি, আমার এত কষ্টের টাকা নিয়ে তোমার ছেলে কিছুতেই ঠিক করেনি। আগেই এত বড় বড় কথা বলিস না সরলা, আগে দেখ আমার ছেলে তোদের টাকা নিয়েছে কিনা, তারপর না হয় যা বলার বলিস।
টাকা যদি তপন নাই নেবে তাহলে সে বাড়িতে নেই কেন? সকাল থেকে তাকে একবারও দেখেছিস? ওই তো তপন। কিরে তপন, কোথায় ছিলি সারাদিন? ও দাদা, বলো তো, টাকাগুলো তুমি নিয়েছো তাই না? টাকা? কোন টাকা? আমি তো কিছু জানি না। আর আমি টাকা নিতে যাবই বা কেন? কি ব্যাপার মা? তোমার সামনে সরলা আমাকে চোর বলছে আর তুমি চুপ করে শুনছো? ওদের নাকি অনেকগুলো টাকা হারিয়ে গেছে। তুই কিছু করিসনি তো বাবা? আমি অবশ্য বলেছি তুই কিছুতে এ টাকা চুরি করতে পারিস না, তবু ওরা বিশ্বাস করতে চাইছে না। ওরা তোকে নিয়েই কথা বলছে। আমার কষ্টের টাকা যদি তোরা নষ্ট করিস তপন, আমি কোনোদিন তোদের মাফ করব না। মাসি, আমি সত্যি বলছি, আমি তোমার টাকা নিইনি। আমি কেন তোমার টাকা চুরি করব বলো? হ্যাঁ, চুরি করলি ঠিকই, কিন্তু টাকাগুলো লুকাতে গিয়েও ঠিক মতো লুকাতে পারলি না, তাই তো দাদা। এই দেখো, এই যে তপন দাদার পকেটে টাকা। তুমি বোধহয় টাকাগুলো অন্য জায়গায় রাখতে ভুলে গিয়েছিলে, তাই না দাদা? তুই এসব কি বলছিস সরলা? আমার ছেলে কেন তোদের টাকা চুরি করবে? আমি কোনো মিথ্যে বলছি না মাসি। এই দেখো, এই তো আমাদের টাকা। তুই তুই এমন করলি তপন? মাসির ঘরে এসে মাসির টাকায় চুরি করলি? আমি আমি একটু ধার নেব ভেবেছিলাম কাজটা সেরে তারপরে ফেরত দেব। ধার? মিথ্যে কথা। তুই আমাদের ভরাডুবি করবি ভেবেছিলি? ছি দাদা ছি, তুমি জানতে আমাদের অবস্থা কত খারাপ, অথচ আমাদের এই কষ্টের টাকা তুমি এভাবে চুরি করলে? দিদি, আমি ভীষণ লজ্জিত। আমার ছেলের হয়ে যে আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো সে মুখও আমার নেই, তবু পারলে ক্ষমা করো দিদি। চল তপন, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি, চল। ও সুনিতা, ও পেঁয়াজগুলো ঠিক মতো কেটেছো তো? বলি এত অলস হলে চলবে? ঠিক মতো কাজ না করলে আমি একা কি করে এই দোকান সামলাবো? বলি দোকান থেকে পয়সা আসলে সে পয়সা কি আমি একা খাবো নাকি? তোমরাও তো খাবে। সারাক্ষণ আমার উপর এত চেঁচামেচি করেন কেন মা? সকাল থেকে একটানা কাজ করছি, সব দায়িত্ব আমাকেই নিতে হবে নাকি? দায়িত্ব না নিলে তোমাকে এখানে বউ করে আনলাম কেন? শুনে রাখো, এই বিরিয়ানির দোকান হবে গ্রামের নাম করা দোকান, তাই আমি কাজের কোনো হেরফের মেনে নেব না। নাম করা তো হবেই, কিন্তু তাতে আমার কষ্টটা কে বুঝবে মা? তুমি শুধু আদেশ করো, একটুও সাহায্য করো না, আর সারাদিন আমাকেই সবকিছু রাঁধতে হয়। আমি বুড়ি হয়ে গেছি, এই বুড়ো বয়সে আবার হাড়ি টানাটানি করবো নাকি? তুমি তাহলে কি করবে? খালি কাণ্ডে পিণ্ডে গিলবে নাকি? সারাদিন তো খাওয়ার উপরেই থাকি, তাই না মা? ওরে বাবা, এই দেখি আবার ঝগড়া শুরু হয়েছে। ওরে থাম থাম, মন দিয়ে কাজ কর, ঝগড়া করিসনি। দোকানটা যদি ভালোভাবে দাঁড়ায় তখন তোকে শহরে নিয়ে গিয়ে একটা বেনারসি শাড়ি কিনে দেব। সত্যি শহরের দোকানে নিয়ে যাবে? সত্যি নেবে নাকি ঢপ মারছো? আরে নেবো গো নেবো, এবার মনোযোগ দিয়ে কাজ করো দেখি। খানিক বাদই দোকান খুলতে হবে। আরে বাবা, হ্যাঁ গো সুনিতা, সরলার সাথে তো তোমার রোজই দেখা হয়। ওরা কি আবার দোকান দেবে বললো কিছু? সরলা তো বললো হাতে তেমন টাকা নেই, দিতেই পারে নাও পারে। ওই সরলা আর শিবানী দোকান খুললেই কি আর না খুললেই কি, আমাদের বিরিয়ানির সাথে ওদের বিরিয়ানির কোনো তুলনা হবে না। আজ থেকে আমাদের বিরিয়ানির দোকান হবে মহন্তের উঠানে। শহরের মতো বিরিয়ানি খাবে সকলে, একবার খেলে মনে থাকবে সারা জীবন। তা যা বলেছো মা। কোথায় আমাদের আসল মশলা দিয়ে তৈরি বিরিয়ানি আর কোথায় শিবানী কাকিমার মশলা ছাড়া বিরিয়ানি? হ্যাঁ, সবাই হুড় হুড় করে আমার দোকানে আসবে দেখো। গতবারের কথা মনে আছে তো? সেবার কিন্তু সবাই শিবানী কাকিমার বিরিয়ানি বেশি পছন্দ করেছিল। এই, তুই আমার ছেলের বউ নাকি শিবানীর? সারাক্ষণ এত শিবানী কাকিমার গুণ গাইতে থাকিস কেন রে? আরে ভীমরতিতে ধরেছে বুঝলে মা, পিঠে দুঘা পড়লে ঠিক আক্কেল হয়ে যাবে। আজ থেকে আমাদের বিরিয়ানির হোটেলের নতুন যাত্রা শুরু হলো। আসো গো আসো,
পিওর স্বাদের বিরিয়ানি খেতে চাইলে মিনতি কাকিমার বিরিয়ানি হাউসে চলে আসো। মা, রান্না বান্না সমস্ত কাজ করছি আমি, আর পুরো নাম আপনার দিলেন, আমার নামটাও তো একটু দিতে পারতেন নাকি? তোমার নাম দেব? আমার দোকানে তোমার নাম দেব ভাবলে কি করে? বলি কটা টাকা খরচ করেছো এই দোকানে? টাকা দিলেই কি সব হয় মা? আমি তো রান্না বান্না থেকে শুরু করে সব করি। আবার তোমরা শুরু করলে? ওই দেখো খদ্দের আসছে, ওদের খেতে দাও। আসো গো আসো, বসে পড়ো বিরিয়ানি খেতে। আমাদের বিরিয়ানির স্বাদের দায়িত্ব আমার, কথা দিচ্ছি। একবার খেলে বারবার খেতে চাইবে। ঠিক আছে, 1 প্লেট চিকেন বিরিয়ানি দিন। ও মহন্ত, বাবা এদিকে 1 প্লেট বিরিয়ানি দে। হায় রে, যদি সরলাও এক্সেন হোটেল দেয় তবে তো এই মা ছেলের ঘুম হারাম হয়ে যাবে। আসো গো আসো, ওই দিকে গিয়ে বসো। দেখলি তো বউ, প্রথম দিনেই আমাদের কেমন খদ্দের আসছে। মা, সব ঠিক আছে তো? পানি আছে, বিরিয়ানির হাঁড়ি প্লেট সব রেখেছি। আর কিছু লাগবে? হ্যাঁ মা, সব ঠিক আছে। এবার শুধু খদ্দের আসলেই আমরা রান্না পরিবেশন করব। আজ আমাদের প্রথম দিন, মনের ভেতর যে কি শান্তি লাগছে। হ্যাঁ গো মা, আমারও বেশ লাগছে, কিন্তু একটু ভয়ও করছে। ভয় কেন রে মা? দেখছো না, সবাই মিনতি কাকির দোকানে যাচ্ছে, আমাদের হোটেলের দিকে কেউ তাকাচ্ছে না। এসব নিয়ে ভাবতে নেই রে মা, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আরে শিবানী, বলি কোন সাহসে তুই এখানে দোকান দিলি? তুই দেখতে পাসনি এখানে আমার দোকান আছে? ও কাকিমা, তুমি এমন করছো কেন গো? এখানে তো আগে থেকেই আমাদের দোকান ছিল। আগের কথা ভুলে যাস না সরলা, ভালোই ভালো এখান থেকে দোকান নিয়ে সরে যা, নইলে কি গো মিনতি দিদি, কি করবে শুনি? তোমার ব্যবসা তুমি করো, আমার ব্যবসা আমি করি, এই নিয়ে এত ঝামেলার কি হলো গো? সেটাই তো, কিন্তু কাকিমা তো ব্যবসা করে পাগল হয়ে গেছে। এত বড় কথা বললি? এবার আমিও দেখবো তোরা কিভাবে এখানে দোকান রাখিস। আমাদেরকে আরো একটু ধৈর্য ধরতে হবে। খদ্দেররা দেখবে স্বাদ আর সেবা, যাদের কাছে এসব ভালো পাবে তারা তাদের কাছেই আসবে। কিন্তু মা, মিনতি কাকি যে বলল আমাদের এখানে দোকান করতে দেবে না। দেখি কি হয়, সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে রে মা। ঠিক বলেছ মা, আমাদের চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আমরা হেরে যাব না। হ্যাঁ মা, আগামী দিন আমাদেরই হবে, বিধাতার ওপর ভরসা রাখ। মা, কিছু ভাবলে? এই শিবানী কাকিমা আর সরলা তো আমাদের ব্যবসা তছনছ করে দেবে গো। আরে বাবা, তুই ঠিক বলেছিস। আজকে রাতেই মোড়লের কাছে গিয়ে তাদের হোটেল বন্ধ করার বুদ্ধি করতে হবে। কিন্তু মোড়লকে কি বলবো? মোড়ল তো কিছুতেই আমাদের সুবিধা দেবে না। চিন্তা করিস না বাবা, আমরা বলবো সরলা আর শিবানী দোকান নিয়ম ভঙ্গ করছে, গ্রামের শান্তি নষ্ট করছে। মোড়ল ঠিক তোর কথা শুনবে। তাহলে রাতেই চলো মোড়লের বাড়ি যাই। আমরা মোড়লকে এমন ভাবে বলবো যেন আমরা কিছু বুঝি না, আমরা অনেক বোকা, ভাজা মাছটিও উল্টে খেতে পারি না। ঠিক বলেছিস রে মহন্ত, আমরা এমন ভাবে বলবো যেন সরলা শিবানীকে মনে হবে পাড়ার বজ্জাত মহিলা। এরপর শুধু আমাদের দোকান থাকবে, থাকবে শুধু মিনতি কাকিমার বিরিয়ানির দোকান, বুঝলে মা? এই মা বেটিতে খুব বেড়েছিল, এদের একটা ব্যবস্থা না করলেই নয় রে বাবা। ঠিক আছে মা, তুমি ঘুমাও, আমি মোড়লের কাছে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে শুনবে শিবানী কাকিমার বিরিয়ানির দোকান নাই আর। আজ রাতটা অনেক ভালো করে ঘুমাতে পারবো রে বাবা। ঠিক আছে, তুই যা,
আমি ঘুমালাম। কে আছো বাড়িতে? আগে মোড়ল মশাই, আপনি ভেতরে আসুন, বসুন। আমি বসতে আসিনি, তোমাদের দুটো কথা জানাতে এসেছি। জি বলুন, আমরা কি কোনো ভুল করেছি মোড়ল মশাই? ভুল সঠিক জানি না, এখন থেকে তোমরা এ পাড়ায় দোকান দিতে পারবে না। কিন্তু কেন? আমরা কি করেছি? মামে সৎভাবে কিছু উপার্জনের চেষ্টা করছি মাত্র। পাড়ার বাজারে দুজন মেয়ে মানুষের দোকান বাজারের কেউই চায় না। যেখানে বাজারের কেউই এটা চায় না, সেখানে আমি কি বা করতে পারি? আমরা কারো ব্যবসায় বাধা দিচ্ছি না তো, শুধু আমাদের নিজস্ব হোটেল চালু করেছি। এতে মানুষের কি ক্ষতি হচ্ছে বুঝলাম না। আমি এত কথা বলতে ইচ্ছুক নই, তোমাদের যেটা বলেছি সেটাই করবে, ব্যাস। এবার কি হবে মা? এবার আমরা কি করব? এই এতগুলো বিরিয়ানি, এতগুলো টাকা তাহলে জলে যাবে? কোনো কিছুই জলে যাবে না। আমি ঠিক একটা ব্যবস্থা বের করব, তুই চিন্তা করিস না মা। আমার খুব কান্না পাচ্ছে গো মা। বিধাতা বারবার শুধু আমাদের সাথে এমন করেন কেন গো মা? এটা ওই মহন্ত আর মিনতির চাল। ওরা ভেবেছে আমাকে পাড়ায় দোকান করতে না দিলেই আমি দমে যাব। এটা কখনোই হবে না। তুমি ঠিক বলেছ মা। আর ওদের দেখিয়ে দেব যে দোকান ছাড়াও বিরিয়ানির ব্যবসা করা যায়। ওরা ওদের খাবারের স্বাদ নিয়ে সন্দিহান, আর তাই তো আমাদের বিনা মশলার বিরিয়ানি নিয়েও এত ভয় পাচ্ছে। এবার শুধু দেখ তোর মা কি করে। মা, সব ঠিক আছে তো? পানি আছে, প্লেট আছে, আর কিছু লাগবে? আরে মা, সব ঠিক আছে। এখন শুধু খদ্দের আসলেই আমরা রান্না পরিবেশন করব। আজ আমাদের প্রথম দিন, তুই দেখ রাস্তা দিয়ে কেউ যায় নাকি। হ্যাঁ মা, আমারও বেশ লাগছে, কিন্তু একটু ভয়ও করছে। ভয় কেন রে? আমরা ভালো রান্না করি, সেবা ভালো হবে, খদ্দের আসবেই। এ কি কাণ্ড! এখানে কি বিরিয়ানি বিক্রি হচ্ছে? আজকাল বাড়িতেও এভাবে বিরিয়ানি বিক্রি হয় বুঝি? হ্যাঁ গো কাকু, আমাদের এই দোকান নতুন খোলা হয়েছে। আমার মা নিজের হাতে রান্না করেছেন। এক প্লেট খাবে কাকু? খেলেই বুঝবে এ বিরিয়ানি কত স্বাদের। বাহ, সুন্দর গন্ধ বেরিয়েছে তো। ঠিক আছে, আমাকে এক প্লেট দিয়ে দাও। নিশ্চয়ই ভাই, ওখানটায় বসুন, আমি দিচ্ছি। বেশ ভালো রান্না হয়েছে দিদি, আমি খেয়ে অনেক তৃপ্তি পেলাম। বলছি যে আপনারা কি বিরিয়ানি পার্সেল দেবেন? তাহলে আমি বাড়ির জন্য 3 প্লেট নিতাম, বউ বাচ্চার জন্য। জি দাদা, নিশ্চয়ই পার্সেল হবে। আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। শুনলাম এই বাড়িতে নাকি বিরিয়ানি বিক্রি হয়। এক দাদা খেয়ে যাচ্ছিল, উনি বললো আমাদের বিরিয়ানি দেওয়া যাবে, মানে জি দাদা, নিশ্চয়ই দেওয়া যাবে। আপনারা বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। মা দেখেছো, ধীরে ধীরে সবাই আসছে। চারিদিকে আমাদের বিরিয়ানি হোটেলের নাম ছড়িয়ে পড়েছে। আরে মা, ওরা সবাই খুশি হলে মুখে মুখে কথা ছড়াবে, আমরা ধীরে ধীরে নাম বাড়বে। মা দেখেছো, ধীরে ধীরে আমাদের দোকান জনপ্রিয় হয়ে যাচ্ছে। এগো মা, এখন আমাদের ধৈর্য ধরতে হবে। যারা সত্যি স্বাদ পাবে তারা নিয়মিত আমাদের এখানেই আসবে। ও মা, 2 দিন হয়ে গেল আমাদের বাড়িতে দোকান দেওয়ার। এই 2 দিনে আমাদের কত বিক্রি হয়েছে। এভাবে চললে তো আমরা বাড়িতেই একটা দোকান তুলতে পারবো। আরে মা, ওই কথায় আছে না, রাখে হরি তো মারে কে। বিধাতা চাইলে কারো সাধ্য আছে নাকি আমাদের ক্ষতি করে। একদম ঠিক বলেছ মা। সরলা, শিবানী কাকিমা, আমাদের উপর রাগ করে আছো তাই না? আমরা সত্যি ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আরে শিবানী, আমাদের হিংসা আর কুবুদ্ধি তোদের কাজে বাধা দিয়েছে। আমরা লজ্জিত, পারলে আমাদের ক্ষমা করো। ভুল করেছো ঠিকই, কিন্তু নিজেদের ভুলও বুঝতে পারলে এটাই বা কম কিসের, তাই না? এগো দিদি,
এভাবে বারবার ক্ষমা চাইতে হবে না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা খুশি। আমরা বুঝেছি যে আমাদের কারণে তোমাদের অনেক ক্ষতি হয়েছে, এমনকি তোমাদের নিজেদের দোকান ছেড়ে বাড়িতে দোকান দিতে হয়েছে। তাই আমরা এখানে এসে সরাসরি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আশা করি তোমরা আমাদের ভুল বুঝে আমাদেরকে ক্ষমা করে দেবে। এবার মনে হয় তোমরা সত্যি সত্যি ভালো হয়ে গেছো। হ্যাঁ, আমরা তোমাদের ক্ষমা করেছি, কিন্তু মনে রেখো, কাউকে কষ্ট দেওয়ার আগে ভালোভাবে ভাবতে হবে। ধন্যবাদ, আমরা আর কখনো এমন ভুল করব না। দেখেছো মা, আমাদের চেষ্টা আর ধৈর্যের ফল দেখেছো, সব কেমন ঠিক হয়ে গেল। হ্যাঁ রে সরলা, আজ থেকে আমাদের হোটেল শুধু বিরিয়ানির নয়, সাহস আর ধৈর্যের নামেও পরিচিত হবে। একদম ঠিক বলেছো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।